ওগো, মায়ের শরীরটা ভালো নেই, আমি একটু মাকে দেখতে যাব। তা না হয় যাবে, কিন্তু আমি কি তোমাকে খালি হাতে পাঠাবো? এখন তো বিকেল হয়ে গেছে, আমি হাট থেকে কিছু নিয়ে আসি, তারপর সকালে রওনা হব। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে হাট থেকে ঘুরে আসি। আমি তোর কাছেই যাচ্ছিলাম নিতাই। কেন রে? আমি তো একটু বটতলের হাটে যাচ্ছিলাম। আর বলিস না, বাড়ির ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তুই তো এসব সম্পর্কে জানিস, একটু ঠিক করে দে না ভাই। ঠিক আছে, কাল দেব। কাল দিবি? আর আমরা আজ গরমে মরবো। যে গরম পড়েছে, ফ্যান ছাড়া তো এক দণ্ড টিকা যায় না। চল না, টাকা একটু বাড়িয়ে দেবনি। যে ঠিক আছে, চল। আজ আর হাটে যাওয়া হলো না। গিন্নি বাসায় গেলে রেগে যাবে, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। কি করব, বন্ধু সমরেশের বাড়ির ফ্যান তো আমাকে ঠিক করতেই হবে। সন্ধ্যা হয়ে গেল, আর তারপর সে কিছুতেই না খাইয়ে আসতে দিবে না। সাথে অবশ্যই কিছু টাকাও দিয়েছে। এই টাকায় ব্যাগ ভরে বাজার নেওয়া যাবে। আমি নিতাই মিস্ত্রি, টুকটাক ইলেকট্রিক কাজ জানা আছে, আর তাই প্রায় গ্রামের অনেক বাড়িতে আমার ডাক পড়ে। তা দিয়ে মোটামুটি সংসারটা ভালোই চলে। এখন রাতানুমানিক 9টা বাজে। গ্রামের পরিবেশে এখন অনেক রাত। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ঝিঝি পোকার ঝিঝি শব্দ শুনতে শুনতে পথ দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমি একটি বটতলির হাটের সামনে চলে এলাম। বাজারের ভিতর মিটমিটি আলো জ্বলছে, তা দেখে বেশ অবাক হলাম। বটতলির ওই হাট সন্ধ্যা 7টার সাথে সাথেই বন্ধ হয়ে যায়, আর এখন বেজেছে রাত 9টা। এত রাতে হাটের ভিতর আলো আর সাথে একটা মিষ্টি সুঘ্রাণ আসছে। এই গ্রানটা কিসের তাই এই মুহূর্তে বুঝতে পারছি না, তবে একটা পরিচিত ফুলের গ্রান। আমি কৌতূহলী হয়ে বাজারের ভিতরে এগিয়ে গেলাম। হাটের ভিতরে এসে আমার চক্ষু চড়ক গাছ। পুরো রমরমা বেচে কিনা চলছে হাটে, দেখে বোঝারই উপায় নেই এখন রাত্রিবেলা। সব দোকানদারের দোকান খুলে জিনিসপত্র নিয়ে বসে আছে। যাক, হাট খোলা দেখে আমার মনটা বেশ খুশি হয়ে গেল। আমি একটা মাছের দোকানের সামনে যাই। দোকানে একজন বয়স্ক লোক বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, আর সে বড় বড় ইলিশ মাছ সাজিয়ে রেখেছে। কাকা, আজ কি কোনো বিশেষ দিন? লোকটা আমার প্রশ্ন শুনে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আমার দিকে। না মানে, এই দীর্ঘ 27 বছরে এমন নচির আমি কখনো দেখিনি। এই রাত্রিবেলা একটা হাট খোলা আছে, কখনো কল্পনাই তো করিনি। মাছ বিক্রেতা আমার কথায় কিছুটা বিরক্ত হয়ে আমাকে ধমক দিয়ে ওঠে। যাও, এক্ষুনি বাড়ি ফিরে যাও। এই হাট মানুষের জন্য খোলা হয়নি। দোকানদারের কথায় আমি বেশ অবাক হয়ে গেলাম। মানুষের জন্য খোলা হয়নি মানে? মানে কাকা রসিকতা করছেন মনে হয়। যাই হোক, বড় ইলিশ মাছটার দাম কত? বললাম না, এই হাট মানুষের জন্য নয়। আমরা মানুষের কাছে কোনো জিনিস বেচি না। মাছ বিক্রেতার কথা আমার অদ্ভুত লাগলো। লোকটা পাগল নাকি? আমি চারপাশে ভালো করে দেখতে লাগলাম। বেশ কিছু লোক সাদা জুব্বা পরে আছে। প্রথমে তা খেয়াল করিনি, প্রায় সবাই সাদা জুব্বা পরে আছে। ব্যাপারটা কি?
তারা সবাই দোকান থেকে বাজার সদাই কিনছে। আমার কাছে কোনো মাছ বিক্রি করবেন না কাকা? তুই কি মাছের দাম দিতে পারবি রে? কেন পারবো না, আমার কাছে মাছ কেনার মতো টাকা আছে। টাকা দিয়ে মাছ কিনতে পারবি? হ্যাঁ, তোর কাছে এই হাটের কোনো বিক্রেতাই মাছ বিক্রি করবে না। বাড়ি যাও, ভালোই ভালোই, পরে আর চাইলেও যেতে পারবে না বলে দিচ্ছি। কথাটা বলে লোকটা তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলে। আমার ভীষণ রাগ হতে লাগে। এই রাত্রিবেলায় লোকটা আমার সাথে রসিকতা করছে কেন? কেন কাকা, আমার কাছে কোনো জিনিস বিক্রি করবেন না? অন্য খদ্দেরা তো ঠিকই বাজার সদাই কিনছে। তুমি বড্ড প্রশ্ন করো বাচ্চা। তোমাকে একটা কথা কই, শোনো, ভয় পায় না। এই যে সাদা জুব্বা পরা লোকগুলো দেখতে পাইতেছ, এগুলা কোনো মানুষ না। লোকটা আবারও খুব অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। এবার তার কথায় বিরক্তি নয়, ভয় জন্মাতে থাকে আমার মনের ভিতর। খেয়াল করে দেখি, আসলেই হাটে যারা বাজার সদাই কিনছে সকলেই সাধারণ মানুষের তুলনায় একটু বেশি লম্বা। হঠাৎ অনুভব করলাম আমার ঠিক পিছনে কেউ আছে। আমি চট করে পিছনে ফিরে তাকাই, আর সাথে সাথে আমি চমকে উঠি। আমার ঠিক পিছনে একটা সাদা জুব্বা পরা লোক দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে এক ধরনের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। লোকটাও আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। মাছ বিক্রেতা একটা ফ্যাকাশে হাসি দিয়ে লোকটাকে বলে উঠল, আসুন বাবু, আপনার জন্য সব থেকে বড় মাছ রাখছি, নিয়ে নাও। সব মিষ্টি খেতে খেতে অবস্থা খারাপ, মাসে একবার এই হাটে বাজার করতে আসি। এইটা আমাকে সৌভাগ্য। আমরা সারা মাসে চেষ্টা করি সব থেকে টাটকা সুস্বাদু মাছ আপনাদের জন্য আনতে। লোকটা মাছ বিক্রেতার মাথায় হাত রেখে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। তুই আরো 10 বছর পৃথিবীতে থাকতে পারবি। মাছ বিক্রেতা লোকটার মাথায় হাত দিয়ে বলে, সবই আপনার দয়া বাবু, না হয় মৃত্যুর পরেও মাছের ব্যবসা চলমান রাখতে পারছি, এটাই চারটিখানি কথা নয়। মাছ বিক্রেতার কথায় আমি সব পরিষ্কারভাবে বুঝতে পারি এরা আসলে কেউই মানুষ নয়। আমি ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে থমথমে গলায় লোকটা বলে উঠল, কই যাও, মাছ নিবা না? আমি লোকটার দিকে তাকাই। না না, আমার মাছ দরকার নেই, আমি বাড়ি যাব। বাবু, তোমার দরদ হয়েছে, মাছ দিতে চাইছে নাও, তারপর দেখো বাড়ি ফিরতে পারো কিনা। মাছ বিক্রেতা ও সাদা জুব্বা পরা লোকটা রহস্যময়ভাবে হেসে ওঠে। তাদের হাসির শব্দ আমার বুকে হাতুড়ি পিটানোর মতো লাগতে থাকে। গলা শুকিয়ে আসে আমার, সারা শরীর হিম হয়ে আসে। আমার চারপাশে সাদা জুব্বা পরা আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন আমি এই হাটে এসে অনেক বড় অপরাধ করে ফেলেছি। অপরাধ তো করেছি, এত রাতে বর্তলির হাট খোলা থাকে না এটা জানা সত্ত্বেও আমি এখানে এসেছি। এই হাট এই গ্রামের মানুষের জন্য না, তাহলে কাদের জন্য এই হাট খোলা আছে? মনের ভেতর প্রশ্নটা করার সাথে সাথে এই বিক্রেতা ফ্যাকাশে গলায় বলে উঠল, মানে এইটা জিনের হাট, জিনগুলোকে আমরা হাট কইলা রাখছি। তুই কি জন্য হাটে আসছিস? মরার জন্যে? আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই হাটে একবার যে আসে তার আর বাড়ি ফেরা হয় না। তোরে আমরা আমাকে সাথে কইরা নিয়ে যাবো। সাদা জুব্বা পরা চিনের কথায় আমার মনটা ভয় অস্থির হয়ে ওঠে। এখনই এই চিনের হাট থেকে আমাকে পালাতে হবে। পালাতে না পারলে চিরতরের জন্য এই চিন এদের হাতে আমাকে বন্দী হতে হবে। কিন্তু আমার শরীরে তো কোনো শক্তি নেই। ভয় আতঙ্কে আমার পা দুটো মাটির সাথে আটকে আছে। দৌড়ে পালাবো কি করে? হাটের সব বিক্রেতা মুহূর্তেই ভয়ঙ্কর চেহারা ধারণ করলো। তাদের দেখে প্রাণ পরে আমি দৌড়াতে শুরু করলাম। কি বিভৎস, কি ভয়ঙ্কর! তারা আসলে আমার দিকে এগিয়ে আসছে।
আমি মা দুর্গার নাম জপতে জপতে দৌড়াতে শুরু করি। যে করে হোক আমাকে এদের থেকে পালাতেই হবে। আমি দৌড়ে আমার বাড়ির দিকে ছুটে আসি। আমি পিছনে রাতে গিয়ে দৌড়াতে থাকি। যা কিছু হয় হয়ে যাক, আমি পিছনে আর তাকাবো না। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি। হঠাৎ এত শক্তি আমার দেহে কোথা থেকে হলো আমি জানি না। নিজের জান বাঁচাতে মানুষ সর্বোচ্চ এরকম চেষ্টা করে। বাড়িতে আবার বউ আমার জন্য অপেক্ষা করছে। যে করে হোক বাড়ি ফিরতে হবে। দৌড়াতে দৌড়াতে আমি যে বাড়ির সামনে এসে পড়েছি বুঝতে পারিনি, তবে মাটিতে লুটিয়ে পড়ি। বাঁচাও! চোখ মেলে আমি আমার পাশে পুরোহিত মশাইকে দেখতে পাই। এক এক করে রাতের সব ঘটনা আমার মনে পড়ছে। তোমার বউ কল্যাণী আমাকে ডেকে নিয়ে এসেছি। তোমার জ্ঞান ফিরার অপেক্ষাই করছিলাম এতক্ষণ। কি দেখে ভয় পেয়েছো বলো তো শুনি। আমি পুরোহিত মশাইকে সব ঘটনা খুলে বলি। সব শুনে পুরোহিত মশাই রীতিমতো অবাক। সে বলল, শুধু তাই না, এই গ্রামের অনেকেই ওই জিনদের হাতে গিয়ে বিপদে পড়েছে। কেউ ফিরে আসতে পেরেছে, কেউ পারেনি। বটতলার এই হাটে বহু বছর আগে থেকে জিনেদের আসা যাওয়া থাকতো। জিনেরা মানুষের ছদ্মবেশে বাজার সরাই, কিন্তু তারপর থেকে তারা এই হাটের বিক্রেতাদের মেরে ফেলে। পরে তাদের আত্মারা শুধু জিনেদের জন্য মাসে একবার ওই হাটে বসে জিনিস বিক্রি করে। বিনিময়ে তাদের আত্মারা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। পুরোহিত মশাইয়ের কাছে সবটা শুনে আমার ভয়টা আরো বেশি জোরালো হলো। রাত বিরাতে বটতলির আশেপাশে আমি আর কখনো যাব না। এখন থেকে 1 মাস বটতলিতে ভয়ের কোনো আশঙ্কা নেই। মাস শেষে যে তারিখে অমাবস্যা হবে সেই রাতেই জিনেরা বটতলির হাটে সদাই কিনতে আসবে। আমি গ্রামের লোকেদের সাবধান করে দিব, তারা যেন মাসের শেষে বটতলির হাটে অমাবস্যার রাতে বলেও না যায়। পুরোহিত মশাই আমাকে ঝাড়ফুঁক দিয়ে চলে যায়। সেদিনের পর থেকে দিনের বেলাতেও আমার বটতলির হাটে গেলে শরীর শিউরে ওঠে। কিন্তু না গিয়েও তো উপায় নেই, গ্রামে তো ওই একটাই হাট। হ্যাঁ জ্যোতি, বলো। একটা সুখবর আছে ভাইয়া। কি সুখবর? আমার বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনে খুবই ভালো লাগছে। তুমি আজই রওনা হয়ে যাও। আমার বিয়ের সব আয়োজন তোমায় করতে হবে। আমার একমাত্র বোনের বিয়ে, আমি না এসে থাকতে পারি? আমি এখনই টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট পেয়ে গেলে রাত 8টা-9টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে ভাইয়া, মা আর আমি তোমার অপেক্ষায় থাকবো। চাচা যাবেন? কই যাইবেন? কমলাপুর স্টেশনে। চলেন। রিক্সা নিয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। পায়ে হেঁটে গেলে 20 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এত বেশি সময় আমার হাতে নেই। আমার একমাত্র বোনের বিয়ে, সময় মতো গিয়ে হাজির হতে হবে। আমি পারভেজ মাহমুদ, ঢাকা শহরে পড়ালেখার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরি করি। আজ অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ায় বাজারের দিকে যাচ্ছিলাম। বাসায় আনাজ শেষ হয়ে গেছে। একা মানুষ বাজার করতে ইচ্ছা করে না। গত 1 সপ্তাহ থেকে ডিম ভাজি করেই যাচ্ছি। এখন আর ডিম ভালো লাগে না। কি কি বাজার নিতে হবে তা মনে মনে একবার ভেবে নিলাম।
আর তখনই রিমির ফোন আসে। রিমি আমার ছোট বোন। রিমির বিয়ের কথা চলছে বেশ কয়েকদিন থেকে। অবশেষে বিয়েটা ঠিক হয়েই গেল। বোনের কথা ভাবতে ভাবতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে একটু অপেক্ষা করতেই ট্রেন চলে আসলো। স্টেশনে আসতে আরেকটু দেরি করলেই ট্রেন মিস হয়ে যেত, তখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। ট্রেনে বসে ভাবছি, বোনটা আমার দেখতে দেখতে কতই না বড় হয়ে গেল। কাল বিয়ে করে চলে যাবে, মা তো একদম একা হয়ে যাবে। একটা ভালো চাকরি পেলে মাকে শহরে নিয়ে আসবো। একা থাকাটা কতটা যে কষ্টের সেটা আমি বুঝি। রাত 8:30 বাজে। ট্রেন আজাদপুর স্টেশনে এসে থামে। আমি ট্রেন থেকে নেমে গায়ের পথে হাঁটছি। আমি গায়ের ছেলে, শহরে আমার মন টেকে না। বারবার গ্রামে ফিরে যেতে ইচ্ছা করে। এইরকম রাতের বেলা এই আজাদপুরে কতই না হেঁটে বেরিয়েছি। সাথে অবশ্য আমার ছেলেবেলার বন্ধু রহিমও ছিল। সেও এখন শহরে থাকে। কাজের চাপে অত বেশি দেখাও হয় না আমাদের, তবে প্রায়ই রহিমের কথা আমার মনে পড়ে। স্বর্ণলতা নদীর ঘাটে এসে দাঁড়ালাম। স্বর্ণলতা নদী এই আজাদপুরের সব থেকে বড় নদী। এই নদীর ঘাটে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। মায়ের কাছে শুনেছি 10 বছর আগে এই নদীতে এক কালবৈশাখী রাতের বেলা আমার দাদা মাছ ধরতে এসে আর ফিরে যাননি। এই নদীতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। মাঝে মাঝে মৃত লাশ ভেসে ওঠে। আমি ঘাটে এসে নিরাশ হয়ে পড়ি। ঘাটে কোনো নৌকা দেখা যাচ্ছে না। এই হয়েছে রে, আজ আর বাড়ি ফিরতে হবে না মনে হয়। ঘাটে তো কোনো নৌকাই নেই। আশেপাশের অবস্থাটাও তো খুব একটা ভালো নয়। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, যদি নৌকা না পাওয়া যায় তো সারা রাত ঘাটেই বসে থাকতে হবে। রাতের আকাশের দিকে তাকিয়ে আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে। খুব ভারী বৃষ্টি হবে হয়তো। এদিকে রাত হলে গ্রামের পরিবেশটা অনেকটা নিস্তব্ধ হয়ে যায়। তাই গ্রামের রাস্তায় রাতের বেলা কোনো রকম যানবাহন বা নৌকা পাওয়া যায় না। তারপরও অনেকে আছে যারা একটু বাড়তি ইনকামের আশায় রাতে বের হয়। আমারও মনে হলো আরেকটু অপেক্ষা করলে রাতে নৌকা পাওয়া যাবে। হলোও তাই। দূর থেকে একটা নৌকা আসতে দেখি। আমি খুশি হয়ে গেলাম। যাক, এবার আর বাড়ি ফেরা নিয়ে চিন্তা করতে হবে না। একটু দেরি হলেও আজকের মধ্যেই বাড়ি পৌঁছানো যাবে। নৌকাটা ঘাটে চলে এসেছে। নৌকার মাঝি চোখ স্থির করে তাকিয়ে আছে আমার দিকে। মাঝির বয়স আনুমানিক 40 থেকে 45 হবে। লোকটির চোখগুলো খুবই বড় বড়। এই লোককে রাতের বেলা ঝেঁকেও দেখলে ভয় পেয়ে যাবে। চাচা, যাবেন আজাদপুর গ্রামে? তোমার অপেক্ষায় তো ছিলাম। নৌকার ভিতরে আরো একজন যাত্রীকে দেখা যাচ্ছে। একটা মেয়ে বসে আছে, ধবধবে সাদা শাড়ি পরে, আঁচলে মুখ ঢাকা, ঘোমটাটাও টানা, তাই চেহারাটা দেখা যাচ্ছে না। এত রাতে একটা নৌকায় কোনো মেয়েকে দেখতে পাবো আশা করিনি। ভেবেছি হয়তো সেই ঘাট থেকে নেমে যাবে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মেয়েটার নামার কোনো নাম নেই। তাই আমি আর অপেক্ষা না করে নৌকায় উঠে গেলাম। আমি উঠতেই নৌকা ছল ছল শব্দ করে চলতে লাগলো।
আজকে আকাশের অবস্থাটা ভালো নেই চাচা। কাল বৈশাখীর রাত আজকে ঝড় হইব বলে মনে হইতাছে। মাঝির কথায় আমার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। মাঝি নদীতে যেতে যেতে যদি ঝড় শুরু হয় তাহলে তো অনেক বড় বিপদের সম্মুখীন হব। তাছাড়া কালবৈশাখীর রাতে নদীপথে যাত্রা শুভ হয় না। অশুভ কিছুর আতঙ্কে মনটা কেমন যেন করে উঠল। আমি নৌকার মেয়ে যাত্রীটার দিকে তাকাচ্ছিলাম বারবার। চাচা কি আগে থেকেই জানতেন আজ কালবৈশাখীর ঝড় হবে? আগে থেকেই জানা ছিল। তাহলে এই ঝড়ের রাতে বের হলেন কেন? ঘাটে এই নৌকা ছাড়া আর অন্য কোনো নৌকাও তো দেখলাম না। ঝড়ের রাইতেই তো শিকারে খিদে পাওয়া যায়, সব মাঝিরা শিকারের খোঁজে বের হয় না। মাঝির কথা আমি তেমন একটা বুঝতে পারলাম না। কি শিকার করার কথা বলছে কিছুতেই আমার বোধগম্য হলো না। আমি চিন্তা করতে লাগলাম এত রাতে এই মেয়ে কোথায় যাবে, সাথে কেউই নেই। মেয়েটার সাহস দেখে আমি রীতিমতো অবাক। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে ফেললাম, চাচা এই মেয়েটিকে? প্রথম ভেবেছিলাম ঘাটে নেমে যাবে, কিন্তু ঘাটে তো নামেনি মেয়েটি। তুমি তোমার চিন্তা করো, যার যার জীবন তার তার কাছে খুবই অমূল্য রতন। মাঝির কথা রহস্যে ঘেরা। আমার কেমন যেন মাঝিটাকে সুবিধার মনে হচ্ছিল না। মাঝিটি কি এই মেয়েটার সাথে জোর করবে না তো? কিন্তু মেয়েটা তো কোনো সারা শব্দ করছে না। আমার ইচ্ছে হচ্ছে মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করতে, এত রাতে মেয়েটা কোথায় যাচ্ছে। কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। মাঝিটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মেয়েটি আমার বউ। এই ঝড়ের রাতে আপনি আপনার বউকে নিয়ে বের হয়েছেন? আমার বউয়ের খুব শখ কালবৈশাখীর রাইতে শিকার ধরার। মাঝি সেই তখন থেকে শিকার ধরার কথা বলছে। আচ্ছা, তিনি কি মাছ ধরার কথা বলছেন? কালবৈশাখীর রাতে আমার দাদাও মাছ ধরার কথা খুবই বলতো। খুবই শখ ছিল তার। তার নেশা ছিল রাতে মাছ ধরার। চাচা কি মাছ শিকার করতে বের হন রাতের বেলা? মাছ না, মানুষ শিকার করতে বেরোয়। মাঝির শেষের কথায় হঠাৎ আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। কালবৈশাখীর ঝড়ের মতো আমার মনে ঝড় শুরু হতে থাকে। মানে চাচা? কালবৈশাখীর রাত বড়ই মজার রাত। এই রাইতে আমরা স্বামী স্ত্রী মানুষ শিকারে বেরোই। মাঝির কণ্ঠ শুনে আমার মূর্ছা যাওয়ার মতো অবস্থা। শেষের কথাগুলো লোকটার মুখে খুবই কর্কশ লাগছিল। কোনো মানুষের কণ্ঠস্বর এত ভয়ানক হতে পারে না। শেষমেশ আমি কিনা একটা ভূতের নৌকায় উঠেছি। নৌকার মেয়েটির দিকে তাকাতে আমি শিউরে উঠি। ঘোমটা ফেলে দিয়ে মেয়েটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। মুহূর্তে মেয়েটির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে, যা দেখে আমার সর্বশরীর ভয়ে কাঁপতে থাকে। ওরে বাবারে, এরা তো মানুষ না। কালবৈশাখীর রাইতে মানুষ পাওয়া বড়ই মুশকিল। কেউ বাড়ি থেকে বাইরে হইতে চায় না। আমার বউরা অনেকদিন ধরে মাছ খাই আছে। আমার অনেক খুশি লাগতেছে। অনেক দিন পর আমরা মানুষ শিকার করছি। বাইচা থাকতে এরকম খাবার পেতাম না, কিন্তু মরণের পর খাবার নিয়ে আর চিন্তা করতে হয় না। কালবৈশাখীর রাইতে আমার বউরার খিদা বেশি বাইরে যায়। তাদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। আমি ভুল নৌকায় উঠেছি। এই নৌকা আমাকে আমার বাড়িতে না সোজা মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে। আমি বারবার ঘাটের দিকে তাকাচ্ছি। নৌকা ঘাটে এসে ভিড়তে আর অল্প দূর বাকি আছে। আমি গ্রামের ছেলে, সাঁতার কেটে বাকি পথটুকু চলে যেতে পারবো। কিন্তু এই মানুষকে কেউ স্বামী স্ত্রী কি আমাকে ঘাটে যেতে দেবে?
ছোটবেলায় মায়ের কাছে কালবৈশাখী রাতের অনেক কথা শুনেছি। এ রাতে দাদা মাছ ধরতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন। মা আমাদের বলেছে দাদা নাকি মানুষকে আত্মাদের কবলে পড়েছিল। আজ আমিও কি দাদার মতো এই স্বর্ণলতা নদীতে হারিয়ে যাব? কি চিন্তা করস? তোর আজকে আর স্থান নাই। 2 বছর আগে এমনি এক কাল বৈশাখীর রাইতে আমার নৌকা ডুবে গেছিল। আমার লগে আবার বউ ছিল। আমরা 2 তরে নৌকা রাইতের বেলা ঘুরে বেড়াইতাম মাছ ধরার লইগা। আর এখন মরার পর মানুষ শিকারে বেরোয়। এরা কি বলছে এসব? কি করবো আমি এখন? নিস্তব্ধ কালো বৈশাখীর এই রাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না। মাঝি ও মেয়েটি রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। তাদের চাহনি দেখে ভয়ে কলিজার পানি শুকিয়ে যায়। আমার 2 পাশে ঘোর বিপদ। কি করবো বুঝে উঠতে পারছি না। দাদার মতো আমিও চিরতরে এই মানুষকে আত্মাদের হাতেই মরব। তারা আমার লাশ চিরে চিরে খাবে। আমার লাশটাও আমার পরিবারের কেউ পাবে না। আমি নদীর পানির দিকে তাকাই। যদি এই ভরা নদীতে লাফতে তাহলে এই মানুষকে অশরীরদের হাতে মরতে হবে না। মরলে পানিতে ডুবে মারা যাবো, তাও এই অশরীরদের হাতে মরবো না। মানুষকে এই আত্মাদের হাত থেকে আমাকে যে করেই হোক বাঁচতে হবে। নদীতে ঝাঁপ দেওয়ার পরে অনেক কষ্টে আমি উপরে উঠি। তারপরে ভয় আর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আমি আমাকে একটা বাড়ির ভিতরে আবিষ্কার করি। ভালোভাবে লক্ষ্য করতেই দেখি এটা আমার বাড়ি। আমার মা বোন আমার কাছে আসে। তারা আমাকে বলে আমি নাকি স্বর্ণলতা নদীর ঘাটে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তারা আমাকে খুঁজতে গিয়ে ঘাটের মধ্যে পড়ে থাকতে দেখে। আমি মা ও আমার বোনকে রাতের বেলা সব ঘটনা খুলে বলি। সেই রাতে আমি বেঁচে গিয়েছি, কিন্তু যে পরিমাণে ভয় পেয়েছিলাম তা ভাবলে এখন আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়।